আজকে আমরা আরো একটি টপিক পড়বো এবং এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো সবাই মনোযোগ দিয়ে আজকের যে টপিকটা সেই টপিকটা শেখার চেষ্টা করব। তো আজকে আমরা কি পড়বো, কি মনে হচ্ছে? আজকে আমরা ঘাসফড়িংয়ের যে শ্বসন তন্ত্র এবং রেচন তন্ত্র আমরা পড়ে ফেলেছি, আজকে আমরা শ্বসন তন্ত্র পড়বো। তো দেখি যে ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র কি। দেখো তোমাদের বইতে ৮১ নাম্বার পেজ। তো শ্বসনটা আমাদের জানতে হবে। শ্বসন তন্ত্র জানার আগে শ্বসন কাকে বলে? তো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন, বায়ুমণ্ডলের অক্সিজেন কোষস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যর স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি হয়, যে বাতাসের যে অক্সিজেন, সেই অক্সিজেন কি হয় এই শ্বসন তন্ত্রের মাধ্যমে আমাদের কোষের ভিতরে পৌঁছায় এবং কোষের ভিতর যে স্থিতিশক্তি থাকে, ঠিক আছে, তো সেই স্থিতিশক্তির সাথে কি হয়, বায়ুমণ্ডলের এই অক্সিজেনগুলি গিয়ে যুক্ত হয়, যেটাকে বলা হচ্ছে অক্সিডেশন বা জারণ বা জারিত হয়। জারিত হয়ে কি করে, খাদ্যর ভিতর যে স্থিতিশক্তি ছিল সেই স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করে এবং অপ্রয়োজনীয় অংশ হিসেবে কি করে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই যে সামগ্রিক প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। আর এই প্রক্রিয়াগুলির সাথে সম্পর্কিত অঙ্গগুলিকে একত্রে বলা হয় শ্বসনতন্ত্র। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে। তো বইতে দেখো ৮১ নাম্বার পেজে লেখা আছে যে অন্যান্য স্থলচর পতঙ্গের মতো ঘাসফড়িংয়ের শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং এদের শ্বসনতন্ত্র বেশ উন্নত হয়। রক্তের অক্সিজেন বহনে অক্ষমতার ঘাটতি অনেকখানি পূরণ হয়েছে। তো আমাদের যেমন রক্তে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন কি করে, যে শ্বসনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা গত যে ক্লাস, সেই গত ক্লাসে কিন্তু জেনেছি যে ঘাসফড়িংয়ের রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, যে কারণে এদের যে রক্ত বা হিমোলিম সেটা হচ্ছে বর্ণহীন। তো এদের ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালীর শাখা প্রশাখার মাধ্যমে কি করে, ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালী আছে যার শাখা প্রশাখা মাধ্যমে কি করে, পরিবেশ থেকে কি করে এরা অক্সিজেনটা গ্রহণ করে এবং সেই গৃহীত অক্সিজেন সরাসরি দেহে প্রবেশ করে, ঠিক আছে। এবং একইভাবে দেহের ভিতর বিপাকীয় ক্রিয়ার ফলে অর্থাৎ শ্বসন প্রক্রিয়া শেষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড গুলিও কিন্তু নির্গত হয়, ঠিক আছে। তো শ্বসন সম্পাদনের জন্য লাস্টের দুইটা লাইন দেখো, শ্বসন সম্পাদনের জন্য ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখাগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ঘাসফড়িং এর যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র সৃষ্টি করেছে সেটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র, ঠিক আছে। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের আরেকটি নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। তাহলে এই যে দেখো, ট্রাকিয়া নামক শাখা প্রশাখার মাধ্যমে কি হচ্ছে, ট্রাকিয়া নামক শাখা প্রশাখার মাধ্যমে অক্সিজেন কি করে, ঘাসফড়িং এর দেহ কোষে পৌঁছায়। আবার কি করে, এই ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখাগুলো একটার সাথে আর একটা মিলিত হয়, মিলিত হয়ে দেখো দেহের ভিতরে কি হচ্ছে, একটা জালিকার মতো গঠন তৈরি করে, ঠিক আছে। এবং এইগুলি সম্মিলিতভাবে শ্বসন কার্য কি করে, সম্পাদন করে বলে ঘাসফড়িং এর যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। ট্রাক্রিয়াল না, এটা স্পেলিংটা ভুল আছে, ট্রাকিয়াল। কি বলা হয়? ট্রাকিয়াল তন্ত্র। তো ঘাসফড়িং এর যে ট্রাকিয়াল তন্ত্র রয়েছে বা শ্বসনতন্ত্র রয়েছে, সেই শ্বসনতন্ত্রের মধ্যে বা ট্রাকিয়াল তন্ত্রের মধ্যে কোন কোন অংশগুলি থাকে দেখো। প্রথমেই যেটি থাকবে সেটি হচ্ছে শ্বাসরন্ধ্র, যেটাকে বলা হয় স্পাইরাকল। কি বলা হয়? প্রথমে যে অংশগুলি যেটাকে বলা হচ্ছে শ্বাসরন্ধ্র বা শ্বসন ছিদ্র বা স্পাইরাকল। তো এইগুলি হচ্ছে ঘাসফড়িং এর যে ট্রাকিয়াল তন্ত্র বা যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের ছিদ্রপথ, উন্মুক্ত পথ। এবং এই
শ্বাসরন্ধ্রের মাধ্যমেই কি হয় যে ঘাসফড়িং এর দেহে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু বেরিয়ে যায়। তো এই যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা হচ্ছে 10 জোড়া। আমরা প্রথম ক্লাসে কিন্তু এটি জেনেছিলাম যে স্পাইরাকলের সংখ্যা কত জোড়া? 10 জোড়া। তো এই 10 জোড়ার মধ্যে 2 জোড়া থাকে বক্ষীয় অঞ্চলে অর্থাৎ থোরাক্সে, আর 8 জোড়া থাকে উদরীয় অঞ্চলে। এই এমসিকিউ আসে কিন্তু এটি। তাহলে বক্ষদেশীয় অঞ্চলে থাকে 2 জোড়া আর উদরীয় অঞ্চলে থাকে 8 জোড়া এই স্পাইরাকল। তাহলে টোটাল স্পাইরাকলের সংখ্যা হচ্ছে 10 জোড়া এবং প্রতিটি শ্বাসরন্ধ্র ডিম্বাকার ছিদ্র বিশেষ এবং পেরিট্রিম নামক প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকে। আমরা দেখব একটু পরেই। তাহলে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্বাসরন্ধ্র লেখা, এটাই হচ্ছে কি স্পাইরাকল। ইংরেজিতে বলে স্পাইরাকল, বাংলায় বলে শ্বাসরন্ধ্র। তো এই ছিদ্রগুলির মাধ্যমেই কি হয় যে দেহের ভিতরে কি হয় অক্সিজেন প্রবেশ করে, আবার দেহের ভিতরে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এই শ্বাসরন্ধ্রের মাধ্যমেই কিন্তু বাহিরে বের হয়ে আসে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে শ্বাসরন্ধ্র কোনগুলি? দেহের দেখো যে উদর বা বক্ষদেশীয় যে অঞ্চলগুলি রয়েছে তার দুই পাশে যে কালো রং দিয়ে দেখানো হয়েছে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলি হচ্ছে কি শ্বাসরন্ধ্র। ঠিক আছে। তো আমরা বললাম এই শ্বাসরন্ধ্রের মুখে কি থাকে যে শাকন যন্ত্র থাকে, রোমযুক্ত শাকন যন্ত্র থাকে এবং এইগুলি কি করে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের ভিতরে ধুলাবালি, তারপরে জীবাণু, পানি এগুলি যেন প্রবেশ করতে না পারে সেই কাজগুলি কিন্তু এই যে ফিল্টারিং অ্যাপারেটাস দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করে। আবার বলা হচ্ছে কি যে এখানে কিন্তু পেশি নিয়ন্ত্রিত ভালভ থাকে। এই শ্বাসরন্ধ্রের এখানে কি থাকে? পেশি দ্বারা নিয়ন্ত্রিত কতগুলি ভালভ বা কপাটিকা থাকে এবং এই কপাটিকা গুলি কি করে যখন বাতাস দেহের ভিতরে প্রবেশ করে অথবা বাতাস দেহের ভিতর থেকে বাইরে আসে তখন কিন্তু এটা বন্ধ থাকে বা খুলে, যখন প্রয়োজন তখন খোলা, মানে এটা খুলে যায়, আবার যখন প্রয়োজন নেই তখন কি হয় এটি বন্ধ হয়ে যায়। যার ফলে কি হয় দেহের ভিতরে যে অতিরিক্ত পানি বা জলীয় বাষ্প সেইটা কিন্তু বেরিয়ে যেতে পারে না। তো এই কপাটিকাগুলি যদি না থাকতো তাহলে কি হতো, দেহের ভিতরে যে জলীয় পদার্থ দেখা যাচ্ছে বেশি বের হয়ে যেত। বের হয়ে গেলে কি হতো যে পানি শূন্যতায় কিন্তু ঘাসফড়িং আক্রান্ত হতো। তো এই ভালভগুলি থাকার কারণে এই ঘটনাগুলি কিন্তু ঘটে না। তাহলে যদি বলা হয় স্পাইরাকল কি? স্পাইরাকল হচ্ছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। বোঝা গেছে? ওকে। তাহলে যদি বলা হয় আজকের পরীক্ষায় আসবে ঘাসফড়িং এর মোট কত জোড়া স্পাইরাকল থাকে? 10 জোড়া। 10 জোড়া। বক্ষদেশীয় অঞ্চলে কয় জোড়া থাকে? 2 জোড়া। আর উদরীয় অঞ্চলে কয় জোড়া? 8 জোড়া। 8 জোড়া। মোট হচ্ছে 10 জোড়া। বক্ষ অঞ্চলের স্পাইরাকল গুলো কোথায় মুক্ত হয়? ট্রাকিয়ায়। ট্রাকিয়া মানে প্রধান যে শ্বাসনালী। তাহলে বক্ষ অঞ্চলের স্পাইরাকল গুলি ট্রাকিয়ায় মুক্ত হয় বা শ্বাসনালীতে মুক্ত হয় এবং পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে স্পাইরাকল গুলি খোলা এবং বন্ধ হয়। আচ্ছা, যদি এই স্পাইরাকল গুলি সবসময় খোলা থাকতো সেক্ষেত্রে কি অসুবিধা হতো? জলীয় অংশগুলি দেহের ভিতরে জলীয় বাষ্পগুলি বাহিরে বেরিয়ে আসতো, যার ফলে পানি শূন্যতায় আক্রান্ত হতো। তো এই যে এখানে বলা হচ্ছে স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে, এরা ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদির প্রবেশ রোধ করে। তো স্পাইরাকল সম্পর্কে যেটুকু বলা হয়েছে এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ওকে। এরপরে আমরা যেটা জানবো শ্বাসনালী। তাহলে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের প্রধান অংশ যেটা আমরা সেটিকে বলবো কি ট্রাকিয়া বা শ্বাসনালী। তো তোমাদের বইতে দেখো 82 নাম্বার পেজে একটা চিত্র দেয়া আছে। তো বইটা আগে আমরা পড়ি যে
প্রতিটি শ্বাসরন্ধ্র অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত এবং এখান থেকে উৎপন্ন হয় সূক্ষ্ম শাখা প্রশাখাযুক্ত স্থিতিস্থাপক বহিঃত্বকীয় ট্রাকিয়া, যা ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। আজকের পরীক্ষায় আসবে যে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম কি? উত্তর কি হবে? ট্রাকিয়া। তাহলে এই যে এখানে দেখো, খেয়াল করো, এই যে লম্বা পৃষ্ঠীয় বরাবর, তারপরে দেহের পার্শ্বীয় বরাবর আর অঙ্কীয় বরাবর যে লম্বা লাইন, লম্বা নালীগুলি দেখছো? কারশটটা খেয়াল করো, এই যে লম্বা যে নালী, এই লম্বা নালীগুলো অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ যে নালীগুলি, এই নালীগুলি সম্মিলিতভাবেই এদেরকেই বলা হচ্ছে কি? ট্রাকিয়া। তো দেখো যে ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবোধক হিসেবে গঠিত হয়। এদের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। তাহলে এই যে শ্বাসনালী, এই শ্বাসনালী কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। তো এইখানে কোন স্তরের নাম কি সেটা আমাদের জানতে হবে। একেবারে বাহিরের দিকে, বাহিরের এপিডার্মিস গঠিত যেটা, সেটাকে বলা হচ্ছে কি? বেজমেন্ট মেমব্রেন। কি বলা হয়? বাহিরের দিকে এবং এপিডার্মিস গঠিত, বহিঃত্বক দ্বারা গঠিত যেটা, সেটাকে বলা হয় বেজমেন্ট মেমব্রেন বা ভিত্তিঝিল্লি। আর মাঝখানে যেটা থাকবে, ঠিক আছে, মাঝখানে বহুভুজাকার কোষে গঠিত, সেটাকে বলা হচ্ছে এপিথেলিয়াম, এবং ভেতরের কিউটিকল নির্মিত অংশটাকে বলা হচ্ছে ইন্টিমা। এখান থেকে কিন্তু 3টা স্তরের নাম 3 রকম, এবং এই 3টা নাম জানতে হবে। তাহলে এপিডার্মিস দ্বারা গঠিত বাইরের অংশটাকে বলা হচ্ছে কি? ভিত্তিঝিল্লি। মাঝখানেরটাকে বলা হচ্ছে কি? এপিথেলিয়াম। আর একেবারে ভিতরের যেটা কিউটিকল নির্মিত, সেটিকে বলা হচ্ছে কি? ইন্টিমা। এটুকু কি বোঝা গেছে? আজকে যে ক্লাস টেস্ট থাকবে, সেখানে এইখান থেকে কোশ্চেন আসবে যে বাইরেরটার নাম কি, মাঝেরটার নাম কি, ভিতরেরটার নাম কি। আবার যদি আসে যে ইন্টিমা কি দ্বারা তৈরি, ইন্টিমা তৈরি হচ্ছে কিউটিকল দ্বারা, ঠিক আছে, এইগুলিও কিন্তু আসে। তো ট্রাকিয়ার যে অন্তঃস্থ গহ্বর দিয়ে কি হয়, অর্থাৎ এই যে শ্বাসনালী আমরা দেখতে পাচ্ছি, এই শ্বাসনালীর ভিতরে ফাঁকা জায়গা থাকে, ফাঁপা যে জায়গা, সেই গহ্বর, সেই গহ্বরের ভিতর দিয়েই কিন্তু বায়ুটা প্রবাহিত হয়। এবং এই গহ্বরে কিছুটা পর পর ইন্টিমা কি হয়? পুরু হয়। পুরু হয়ে কি করে? আংটির মতো রিং তৈরি করে, যেগুলোকে বলা হয় টিনিডিয়া, ঠিক আছে। এবং এই ট্রাকিয়ার ভিতরে টিনিডিয়া, আংটির মতো শক্ত, এই যে টিনিডিয়া থাকার কারণে কিন্তু ট্রাকিয়াগুলি চুপসে যায় না। ট্রাকিয়া যদি চুপসে যেত, তাহলে ঘাসফড়িং কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে কি মারা যেত। তো পরীক্ষায় প্রায়ই আসে যে ট্রাকিয়া চুপসে যায় না কেন? কারণ কি? ট্রাকিয়ার মধ্যে টিনিডিয়া থাকে। টিনিডিয়া কি কি হচ্ছে? ইন্টিমা পুরু হচ্ছে, পুরু হয়ে আংটির মতো যখন রিং এর মতো সৃষ্টি করছে, সেগুলোকে বলা হচ্ছে টিনিডিয়া। এবং এই টিনিডিয়া থাকার কারণে কিন্তু ট্রাকিয়াগুলি শক্ত অবস্থায় থাকে, চুপসে যায় না, ঠিক আছে। এবং দেহে ট্রাকিয়া জালিকাকারে বিন্যস্ত থাকলেও প্রধান কয়েকটি নালী অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ ভাবে বিন্যস্ত থাকে। তাহলে এই যে দেখো, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ ভাবে, এই যে লম্বা দেখতে পাচ্ছ, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, এই যে পিঠের দিকে, দেহের পার্শ্বীয় অঞ্চলে, আবার অঙ্কীয় দিকে, এবং প্রত্যেকটার সাথে আবার প্রত্যেকটা দেখো নালী একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। তো কি বলা হচ্ছে? অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ ভাবে বিন্যস্ত থাকে কিছু নালী, এগুলোকে ট্রাকিয়াল কাণ্ড বলে। তাহলে ঘাসফড়িং এর যদি বলা হয় ট্রাকিয়াল কাণ্ড কাকে বলে আমরা জানলাম। মোট 3 জোড়া, দেখো মোট কয় জোড়া? 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। দৈর্ঘ্য বরাবর 3 জোড়া। দৈর্ঘ্য বরাবর কয় জোড়া? 3 জোড়া। তাহলে এক জোড়া হচ্ছে পার্শ্বীয়, এক জোড়া পৃষ্ঠীয়, আর এক জোড়া অঙ্কীয়। তাহলে এই যে পিঠের দিকে, পিঠের এক জোড়া পৃষ্ঠীয় থাকবে, এক জোড়া পার্শ্বীয়, আর এক জোড়া থাকবে অঙ্কীয়। তাহলে মোট হলো 3 জোড়া। এইবার দেখো, দেহের প্রতি পার্শ্বে অবস্থিত পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড থেকে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দিক কতগুলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড আমরা দেখতে পাই। আমরা যদি লক্ষ্য করি, অনুপ্রস্থ যেটা, এই যে এইগুলি দেখো, এই যে একটা কারশটটা খেয়াল করে, এই যে দেখো একটার সাথে আরেকটা যুক্ত, এইগুলো হচ্ছে অনুপ্রস্থ, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এবং এগুলো কি করছে দেখো, পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করছে।
তাহলে এই যে এই ট্রাকিয়াল কাণ্ডটা নালীটা দেখো পিঠের পৃষ্ঠীয় দিকটার সাথে মাঝ বরাবর যেটা দেহের সেটার সাথে যুক্ত করছে, আবার মাঝ বরাবরের সাথে দেখো অঙ্কীয় দিকেরটা কিন্তু ইন্টারকানেক্টেড করছে। এটা বুঝছো চিত্রটা দেখে? বা তুমি তোমার বইতে 82 নম্বর পেজে 2.2.21 যে চিত্রটা, সেই চিত্রটাও দেখতে পারো। যে দেখো কিছু দেহের পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকছে, আবার অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকছে। তো অনুপ্রস্থগুলো কি করছে, অনুদৈর্ঘ্যের সাথে সংযুক্ত থাকছে। আচ্ছা, এই যে এতক্ষণ যেটা বললাম, ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট আমরা বললাম। বাহিরের যে এপিডার্মিস নির্মিত ভিত্তি ঝিল্লি থাকছে, তারপরে মাঝখানে এপিথেলিয়াম এবং ভিতরের দিকে কিউটিকল নির্মিত ইন্টিমা। ওই যে ইন্টিমা আবার কিছু সময় পর পর দেখো যে ওই যে একটু পুরু হয়ে দেখো আংটির মতো, ওই যে হলুদ বর্ণের এখানে দেখানো হয়েছে, আংটির মতো রিং গঠন করছে, যেগুলোকে বলা হচ্ছে টিনিডিয়া। এবং এই টিনিডিয়া থাকার কারণেই ট্রাকিয়াটা কিন্তু চুপসে যেতে পারে না। আমি যেটার কথা কিছুক্ষণ আগেই বললাম। কাজ কি? ট্রাকিয়া হচ্ছে সমগ্র দেহে গ্যাস পরিবহন করে, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময়, সেই বিনিময়টা কিন্তু এই ট্রাকিয়ার মাধ্যমে ঘটে থাকে। এরপরে দেখি যে ট্রাকিওল। আচ্ছা, ট্রাকিওল দেখো, ট্রাকিয়া থেকে ট্রাকিওল নামে সূক্ষ্ম শাখা কিন্তু সৃষ্টি হয়। তাহলে ট্রাকিয়া থেকে যে সূক্ষ্ম শাখা প্রশাখাগুলি সৃষ্টি হয় সেগুলো কি বলা হচ্ছে? ট্রাকিওল। ঠিক আছে। এবং এই এককোষী নালিকাগুলি দেখো মাত্র 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। 83 নম্বর পেজে, এটা একটু বইতে আন্ডারলাইন করে নাও। 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হচ্ছে এবং প্রাচীন ইন্টিমা এবং টিনিডিয়া বিহীন। এই ক্ষেত্রে কিন্তু টিনিডিয়া থাকছে না, এবং এর ভিতরের অংশগুলি টিস্যু রস দ্বারা পরিপূর্ণ থাকে। ঠিক আছে। এবং এই জন্যই এরা কি করছে, যে রক্তের মতো শ্বসনে কি করছে, এরা সরাসরি কি ভূমিকা পালন করে। এবং এই রসের মাধ্যমে, এখানে যে টিস্যু রস থাকে বলা হলো, এই টিস্যু রসের মাধ্যমেই কিন্তু তারা কি করে, গ্যাসীয় যে আদান প্রদান সেটা কিন্তু ঘটায়। এরপরে থাকবে কি, বায়ু থলি, এয়ার স্যাক। তো এই ট্রাকিয়ার কিছু অংশ কি হচ্ছে, প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে দেখো এই যে এরকম একটা থলের মতো গঠন করছে। বড় ইন্টিমাবিহীন এবং পাতলা প্রাচীরযুক্ত কি করে, বায়ুথলি গঠন করে। এবং এইসব যে থলিগুলো, এই বায়ুথলির মধ্যে কি হচ্ছে, বাতাস জমা থাকে। হ্যাঁ, এবং শ্বসনের সময় এই বাতাসগুলিকে কি করে, ব্যবহার করে। তো এইগুলি হচ্ছে আজকের মূল যে বিষয়, সেই বিষয়গুলি ছিল। দেখো, প্রধান ট্রাকিয়াগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অসংখ্য সূক্ষ্ম শাখায় পৌঁছার পর যে তারকাকৃতির গঠন সৃষ্টি করে, সেগুলোকে বলা হচ্ছে ট্রাকিওল কোষ। এই যে এই জায়গাটা স্টার লাইক শেপ, দেখো, এটাকে বলা হচ্ছে ট্রাকিওল কোষ। এবং সাধারণ কোষের মতো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু নিয়ে কিন্তু এটি গঠিত, এই ট্রাকিয়াল কোষগুলি। তাহলে ট্রাকিয়াল কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং অন্যান্য যে কোষীয় অঙ্গাণু সেগুলিও থাকবে। এবং ট্রাকিওল থেকে কি বলছে, ট্রাকিউল যে কোষ, এই ট্রাকিউল কোষ থেকে আবার কি হয়, ট্রাকিওল সৃষ্টি হয়। ট্রাকিওল দেখো কি, ট্রাকিওল থেকে যে সব সূক্ষ্ম শাখা উৎপন্ন হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাদেরকে বলা হয় ট্রাকিওল। এই সংজ্ঞাগুলি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে ট্রাকিওল কোষ থেকে যেসব সূক্ষ্ম শাখা উৎপন্ন হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে সেগুলোকে বলা হচ্ছে ট্রাকিওল। এবং এর প্রাচীরে আমরা বললাম যে ইন্টিমা এবং টিনিডিয়া বিহীন, এবং ট্রাকিওলের শেষ প্রান্তে ট্রাকিওল কিন্তু রস থাকে। এই যে দেখো, এটা যদি ট্রাকিওল হয় তাহলে ট্রাকিওলের শেষ প্রান্তে ট্রাকিওল কিন্তু রস থাকে। এবং এর মাধ্যমে আমরা বললাম যে গ্যাসীয় পদার্থের কিন্তু বিনিময়গুলিও ঘটে থাকে। এখন আমরা জানবো যে শ্বসন পদ্ধতি। 83 পেজ নাম্বার দেখো, ঘাসফড়িং এর যে শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া 2টি ধাপে সম্পন্ন হয়। আমরা জানি মানুষের ক্ষেত্রেও এটি কিন্তু 2টি ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, আরেকটি হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। তো দেখো কয়টি ধাপে সম্পন্ন হবে ঘাসফড়িং এর শ্বসন?
দুইটি। তাহলে যেটি শ্বাস গ্রহণ প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে প্রশ্বাস, আর শ্বাস ত্যাগকে বলা হয় নিঃশ্বাস। তো কি ঘটনাগুলি ঘটে একটু দেখি। তো তার আগে বলি, ঘাসফড়িং আমরা যদিও বলেছি যে শ্বাসরঞ্জক অর্থাৎ হিমোগ্লোবিন থাকে না, না থাকার কারণে এই ঘাসফড়িং এর যে রক্ত বা হিমোলিম তাদের কিন্তু শ্বসনে কোনো ভূমিকা নেই। তো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি বললাম যে জালিকার মতো ছড়িয়ে থাকছে, ট্রাকিয়া এবং ট্রাকিউলের মাধ্যমে কিন্তু এদের গ্যাসীয় বিনিময় ঘটে। তাহলে এই লাইনটা একটু আন্ডারলাইন করো, ট্রাকিয়া এবং ট্রাকিউলের মাধ্যমে ঘাসফড়িং এ কি হয়, গ্যাসীয় বিনিময় ঘটে। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ উভয় প্রক্রিয়া প্রধানত শ্বাসরন্ধ্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং পেশির কার্যকারিতায় কি হয়, উদরের ছন্দময় সংকোচন এবং প্রসারণের ফলেই কিন্তু একবার প্রবেশ করছে অক্সিজেন সমৃদ্ধ বাতাস, আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাসগুলি দেহের বাইরে বেরিয়ে আসে। তো আমরা দেখি কি হয়। শ্বসন হচ্ছে একটি সক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ এখানে বল প্রয়োগের মাধ্যমে ঘটে বিষয়টা, ঠিক আছে, একটু ফোর্স প্রয়োজন হয়। তাহলে শ্বসন হচ্ছে শ্বাস গ্রহণ যেটা, সেটি হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। বক্ষীয় এবং উদরীয় পেশির প্রসারণের ফলে, দেখো বক্ষীয় এবং উদরীয় পেশি যখন প্রসারণ হয় ফলে কি হয়, দেহখণ্ডগুলোরও প্রসারণ ঘটে, এবং সাথে সাথে ট্রাকিয়ার অভ্যন্তরের যে আয়তন, সেই আয়তনটা কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তো কি হয়, পেশি প্রসারণে উদরীয় খণ্ডগুলি প্রসারিত হলে কি বললাম, ট্রাকিয়ার ভিতরে কি হয়, গহ্বরের আয়তনটা বেড়ে যায়, এবং এই সময় প্রথম 4 জোড়া যে শ্বসন ছিদ্র, আমরা জানি বক্ষদেশীয় 2 জোড়া শ্বসন ছিদ্র, আর উদরের প্রথম যে 2 জোড়া, এই মোট 4 জোড়া শ্বসন রন্ধ্র কি হয়, খুলে যায়। খুলে গেলে কি হয়, বাতাসের যে অক্সিজেন সমৃদ্ধ বাতাস প্রথমে শ্বাসরন্ধ্রের মাধ্যমে কোথায় প্রবেশ করে, শ্বসন ছিদ্রের মাধ্যমে প্রথমে ট্রাকিয়ায় যায়, এবং ট্রাকিয়া থেকে পরবর্তীতে কোথায় চলে যায়, ট্রাকিউলে যায়, এবং বায়ুথলের মাধ্যমে কি হয়, এটা অন্তঃকোষীয় স্থানে পৌঁছে যায়। তো দেখি তাহলে স্পাইরাকল যেটা শ্বসন ছিদ্র, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে শ্বসন ছিদ্র দিয়ে কি হচ্ছে, অক্সিজেনটা প্রবেশ করছে, প্রবেশ করার পর কোথায় চলে যায়, ট্রাকিয়ায়। যে এখানে আমরা যেটা দেখছি, এই যে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালীর মধ্যে কি হচ্ছে, এরপরে এই অক্সিজেনটা প্রবেশ করছে। তারপরে কি হচ্ছে, এই ট্রাকিয়া থেকে দেখো যে প্রান্তীয় যে থলি বিদ্যমান, সেই থলির ভিতরে ট্রাকিউল কি বলছে, যে থলিতে বিদ্যমান ট্রাকিউল রসে কি হয়, এই অক্সিজেনটা কি হয়, মুক্ত হয়। এই যে এই জায়গায় এসে কি হচ্ছে, মুক্ত হচ্ছে, এবং মুক্ত হওয়ার পর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে পৌঁছায়। তো এখন একজন বলো তো যে ব্যাপন প্রক্রিয়াটা কি, ব্যাপন কাকে বলে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা জানি যে ব্যাপন কাকে বলে। তাহলে প্রথমে কি হচ্ছে, যে অক্সিজেনটা দেখো, কার্সরটা খেয়াল করো, বায়ুমণ্ডলের অক্সিজেন এই যে শ্বসন ছিদ্র, এই শ্বসন ছিদ্র দিয়ে কোথায় প্রবেশ করলো, ট্রাকিয়া মানে শ্বাসনালীতে প্রবেশ করলো। তারপরে সেখান থেকে কোথায় চলে গেল, ট্রাকিউলের প্রান্তীয় থলিতে বিদ্যমান যে ট্রাকিউল রস, সেই রসের ভিতরে এসে কি হলো, অক্সিজেনটা মুক্ত হয়, এবং এখান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে অক্সিজেনগুলি চলে যায়। আর শ্বাস যখন ত্যাগ, শ্বাস ত্যাগ হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, প্রক্রিয়া বানানটা ভুল হয়েছে, শ্বাস ত্যাগ হচ্ছে কি নিষ্ক্রিয় প্রক্রিয়া, আর শ্বাস গ্রহণ হচ্ছে সক্রিয় প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। তো কোষীয় শ্বসনের সৃষ্ট দেখো, অর্থাৎ দেহের ভিতরে যখন অক্সিজেনটা গেল, যাওয়ার পরে যে বিভিন্ন ধরনের বিপাকীয় রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইড কি হয়, যে উৎপন্ন হয়, এবং এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড দেখো ব্যাপন পদ্ধতিতে ট্রাকিউল রসে আসে, মানে ঠিক উল্টোটা ঘটছে এবার। তাহলে এই যে দেখো ট্রাকিউল রসে আসলো এখান থেকে, এবার ট্রাকিউল রসে থেকে দেখো সেটি চলে গেল কোথায়, ট্রাকিয়ায়, শ্বসন রন্ধ্রে, শ্বাসরন্ধ্রে। তারপরে কি হলো, যে বক্ষীয় এবং উদরীয় পেশি শিথিলের ফলে খণ্ডকগুলির এবার কি হবে, সংকোচন ঘটবে। সংকোচন ঘটলে আমরা জানি কি হবে, যে ট্রাকিয়ার ভিতরের চাপটা কমে যাবে, এবং চাপটা যখন কমে যাবে তখন কি হবে,
আয়তনটা কি হবে, এই সরি, যে আয়তন হ্রাস পাবে। আয়তন হ্রাস পাবে মানে কি, চাপটা বেড়ে যাবে, এবং চাপটা যখন বেড়ে যাবে তখন কি হবে, এই যে শ্বসন ছিদ্র, এই শ্বসন ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসবে। এটা বুঝছো? হ্যাঁ, দেহের ভিতরে কি হলো, বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, এবং সেই কার্বন ডাই অক্সাইড ট্রাকিওল রসের ভিতরে, দেখো এই যে এখানে ট্রাকিওল রসে এটা মুক্ত হয়ে গেল। মুক্ত, আমি দেখাই একটু, এই যে দেখো এইখানে কি হলো, কার্বন ডাই অক্সাইড ট্রাকিওল রসের মধ্যে মুক্ত হলো। এই ট্রাকিওল রস থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসলো কোথায়, ট্রাকিয়াতে, ঠিক আছে। এবং ট্রাকিয়াতে যখন আসে তখন কি হচ্ছে, এই যে বক্ষীয় এবং উদরীয় যে পেশি, সেই পেশি শিথিলের ফলে খণ্ডকগুলো, দেহ খণ্ডকগুলোর কি হয়, সংকোচন ঘটে। সংকোচন ঘটলে কি হয়, ট্রাকিয়ার ভিতরের, এই যে ট্রাকিয়ার যে ভিতরের আয়তনটা কমে যায় এবং চাপটা বেড়ে যায়। চাপ বেড়ে গেলে কি হয়, এই শ্বসন ছিদ্র দিয়ে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা বাইরে নির্গত হয়ে যায়, এবং ট্রাকিয়া দিয়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড স্পাইরাকল দিয়ে দ্রুত বের হয়ে যায়। এইভাবেই কি হয়, শ্বাস ত্যাগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু ঘটে থাকে। তো প্রথম যে চার জোড়া, সেই প্রথম চার জোড়া শ্বসন ছিদ্র বা স্পাইরাকল ব্যবহার হয়েছিল অক্সিজেন প্রবেশের ক্ষেত্রে, আর শেষের যে 6 জোড়া স্পাইরাকল, সেই শেষেরটা হচ্ছে শ্বাস ত্যাগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা কি বোঝা গেছে? তাহলে সমগ্র প্রক্রিয়া এতক্ষণ যেটা বলা হলো কিভাবে ঘটছে দেখো, সমগ্র প্রক্রিয়াটা মূলত এইভাবেই ঘটে থাকে ঘাসফড়িং এর শ্বসন প্রক্রিয়ায়। আচ্ছা, এখন আমরা আরেকটু তথ্য আলোচনা করব খুব সংক্ষেপে, সেটি হচ্ছে ঘাসফড়িং এর যে প্রজনন তন্ত্র এবং রূপান্তরটা কিভাবে ঘটে। ঠিক আছে, তো ঘাসফড়িং এর ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান, সেখানে কোন অংশগুলি থাকে আমরা দেখে নিই। মিডিয়ান লিগামেন্ট থাকে, তারপরে সহায়ক গ্রন্থি থাকে, তারপরে ডিম্বাশয় থাকে, ডিম্ব নালী থাকে, ওভিপোজিটর থাকে, যোনি এবং স্ত্রী জনন ছিদ্র থাকে। তো প্রথমে যে মিডিয়ান যে লিগামেন্টের ক্ষেত্রে আমরা চিত্রটা দেখে নিই। এই মিডিয়ান যে লিগামেন্ট আমরা দেখছি, এই লিগামেন্টের সাহায্যেই এই অর্গানটি কি হচ্ছে, যে পৃষ্ঠদেশ বরাবর কিন্তু লেগে থাকে। এবং এখানে আরেকটু বলতে হবে যে ঘাসফড়িং হচ্ছে মেল এবং ফিমেল আলাদা, ঠিক আছে। অর্থাৎ এদের যে যৌন দ্বিরূপতা সুস্পষ্ট। যৌন দ্বিরূপতা কাকে বলে, যখন পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা থাকে এবং দেখেই বোঝা যায় যে কোনটি ফিমেল এবং কোনটি মেল, তখন সেই ধরনের ঘটনাকে বলা হয় যৌন দ্বিরূপতা। তো স্ত্রী ঘাসফড়িং উদরের যে ওভিপোজিটর রয়েছে, সেই ওভিপোজিটর দেখে এবং পুরুষ সদস্যকে কি বলা হচ্ছে, আলাদা করা যায়। তাহলে যে স্ত্রী ঘাসফড়িং এর উদরে কি থাকবে, ওভিপোজিটর থাকবে, এবং এই ওভিপোজিটর দেখেই মূলত সেটি পুরুষ সদস্য থেকে আলাদা করা যায়। তো প্রথমেই বললাম যে কি থাকে, যে মিডিয়ান লিগামেন্টের কথা যদি বলি, তাহলে এই যে দেখো এখানে লেখা হয়েছে যে একজোড়া মিডিয়ান লিগামেন্ট দ্বারা উদর গহ্বরের পৃষ্ঠ প্রাচীরে কিন্তু যুক্ত থাকছে। তাহলে এই যে এই লিগামেন্ট কি করে, এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে পৃষ্ঠীয় যে প্রাচীর, সেখানে কিন্তু আটকে রাখতে সাহায্য করে। এরপরে দেখো ডিম্বাশয় আমরা যদি বলি, এই যে এই পাশে একটা আর এই পাশে, দুই পাশে মোট দুইটা থাকবে কি, ডিম্বাশয়, এবং 6 থেকে 8টি অণু একক। এই যে এখানে 6 থেকে 8টি কি থাকবে, অণু ডিম্বাশয় বা ওভারিয়াল সমন্বয়ে গঠিত হবে। তাহলে ডিম্বাশয় যদি বলা হয় কয়টি থাকবে, অণু ডিম্বাশয় 6 থেকে 8টি অণু ডিম্বাশয় থাকে। আর এই ডিম্বাশয়ের মধ্যেই মূলত এই অণু ডিম্বাশয়গুলি থাকবে। আর এই যে ডিম্বাশয় যেটা আমরা দেখছি, এই ডিম্বাশয়ের ভিতরেই কি হয়, ঘাসফড়িং এর যে ডিম্বাণু বা ডিম, সেটি কিন্তু সৃষ্টি হয় এবং এর ভিতরেই কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান করে। আচ্ছা, এরপরে দেখো এই যে ডিম্বাশয়, ঠিক ডিম্বাশয়ের নিচের অংশে দেখো দুই পাশের ডিম্বনালী মিলিত হয়। তাহলে ডিম্বাশয়ের ঠিক নিচের অংশেই থাকছে কি,
ডিম্বনালী। তাহলে ডিম্বনালী যদি বলা হয় কয়টা? দুইটা। তাহলে ডিম্বনালী দেখো, প্রতিটি ডিম্বাশয়ের অণু ডিম্বাশয়গুলো হতে গোড়ার অংশ দ্বারা একত্রে মিলিত হয়ে একটি ডিম্বনালী গঠন করছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে কি ডিম্বনালী, এবং এই দুইটা ডিম্বনালী দেখো একসাথে মিলিত হয়ে যাচ্ছে। এটা কি বুঝছো? তো এইবার দেখো দুই পাশের, এই যে দেখো এই একটা ডিম্বনালী, একটা ডিম্বনালী, এবার দুই পাশে দুইটা ডিম্বনালী কিন্তু একসাথে যুক্ত হয়ে গেছে। দেখো যুক্ত হয়ে সপ্তম যে উদরীয় খণ্ড, ঘাসফড়িং এর উদরে মোট কয়টি খণ্ড থাকে বলো? ঘাসফড়িং এর উদরে খণ্ড কয়টি থাকে? 11টি। তো 7 নম্বর যে উদরীয় খণ্ডকে, হ্যাঁ 11টি, সপ্তম উদরীয় খণ্ডকে একটি পেশিবহুল যোনি গঠন করছে। তাহলে এই যে দুইটা নালী যুক্ত হয়ে যে একটা অভিন্ন নালী গঠন করছে, এইটাই হচ্ছে যোনি, এবং একটি স্ত্রী জনন ছিদ্রের মাধ্যমে ওভিপোজিটর দ্বারা এটি বাইরে মুক্ত হচ্ছে। তাহলে এই যে এইটার মাধ্যমে বাইরে মুক্ত হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সহায়ক গ্রন্থি থাকে। দেখো লিগামেন্ট, যে মিডিয়ান লিগামেন্ট, সেই মিডিয়ান লিগামেন্টের দুই পাশে আবার কি থাকে? দুটি সহায়ক গ্রন্থি থাকে, এবং এই সহায়ক গ্রন্থিগুলি আঠালো পদার্থ নিঃসরণ করে, যার ফলে কি হয়? ডিম্বাণুগুলি কিন্তু আটকে থাকে একটার সাথে আরেকটা। ঠিক আছে? তো সহায়ক গ্রন্থি রয়েছে যা ডিম্বনালীর মাধ্যমে যোনিতে এসে কি হয়? সংযুক্ত হয়, এবং এই সহায়ক গ্রন্থি যে তরল পদার্থ নিঃসরণ করে, সেই তরল পদার্থ কি করে? ঘাসফড়িং এর যে ডিমগুলিকে একসাথে গুচ্ছবদ্ধ অবস্থায় রাখতে সাহায্য করে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা পরের অংশে যাই। আর মেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি আমরা দেখি, তাহলে ঘাসফড়িং এর পুরুষ প্রজনন তন্ত্র এক জোড়া করে শুক্রাশয়, শুক্রনালী, সহায়ক গ্রন্থি, সেমিনাল ভেসিকল এবং একটি করে ক্ষেপণনালী ও একটি পুরুষাঙ্গ নিয়ে গঠিত। তো আমরা অংশগুলি দেখে নিই। এই যে, তাহলে এখানে কিন্তু থাকছে শুক্রাশয় কয়টা? দুইটা, এবং প্রত্যেকটা শুক্রাশয় দেখো সেখান থেকে আবার দুইটা সরু নালী বের হয়েছে, যেগুলি নালীগুলিকে বলা হচ্ছে শুক্রবাহী নালিকা। ঠিক আছে? তো দেখি ঘাসফড়িং এর পুরুষ জননতন্ত্র একজোড়া করে শুক্রাশয়, শুক্রনালী, ভাঁজ ডিফারেন্স, সহায়ক গ্রন্থি, সেমিনাল ভেসিকল, একটি করে ক্ষেপণনালী এবং পুরুষাঙ্গ নিয়ে গঠিত। শুক্রাশয়, এই যে ঘাসফড়িং, সেই ঘাসফড়িং এর যে প্রজনন তন্ত্র, সেই প্রজনন তন্ত্রের কিন্তু প্রধান অংশ। বইতে দেখো 89 নাম্বার পেজে আছে। তো শুক্রাশয় হচ্ছে, আচ্ছা নেটে মেবি প্রবলেম দেখা দিচ্ছে। এই শুক্রাশয় হচ্ছে, এখন কি শুনতে পাচ্ছ? স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখছি আমি, একটু অপেক্ষা করো। স্যার কথা বেজে বেজে আসছে। আচ্ছা, আমাদের সময় শেষ, তো তোমরা এইটুকু একটু দেখে নিও, হ্যাঁ? তারপরে আমি নেক্সট ডেতে আর একটু বুঝিয়ে দেবো। স্যার আমরা আগে চ্যাট বক্সে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা আমি একটু দেখে নিই, একটু অপেক্ষা করো।
বুঝলাম না।